দর্শক, আমি ওমর ফারুক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় আবারও জাতিসংঘ, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এমপি, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি। এবং আমরা আশা করছি যে আমাদের এই আলোচনায় যোগ দিবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনা শুরুর আগে শিরোনামগুলো দেখে আসছি। বেগম জিয়ার মুক্তি দাবিতে সারা দেশে বিএনপির প্রতীকী অনশন, কারাগারের অস্থায়ী আদালতে আসতে অস্বীকৃতি জানালো জেল কর্তৃপক্ষ, কার্যক্রম 1 মাস স্থগিতের আবেদন শুনানি কাল। বিএনপি আসছে না ধরে নিয়েই জাতীয় পার্টির একক নির্বাচনের প্রস্তুতি, বলছেন বিশ্লেষকরা। মানতে নারাজ দলের নেতারা, দাবি জনগণ চায় বলেই লড়বেন সব আসনে। এত বড় আন্দোলন হলো, তারপরও সচেতনতা নেই সংসদে। নিরাপদ সড়ক বিষয়ে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী, সবাইকে আইন মানার পরামর্শ। কেন্দ্রীয় খাদ্য গুদামের অনিয়মের সঙ্গে কমপক্ষে 10 জন জড়িত, জানালেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক। OMS এর চাল, আটা, গম কালোবাজারে বিক্রির সিন্ডিকেটের তথ্য দুদকে জমা। এবং ভুল বাটনে চাপ দেয় উদ্বোধনের 5 দিনের মাথায় খুলে পড়ল আকাশ বিনা বিমানের জরুরি দরজার বিশেষ অংশ। এক প্রকৌশলী বরখাস্ত, তদন্ত কমিটি গঠন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা জানি যে এরই মধ্যে নির্বাচনী দৌড়ঝাঁপ শুরু হয়ে গিয়েছে এবং সেই দৌড়ে আওয়ামী লীগ তাদের নির্বাচনী ট্রেন সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা এগিয়ে আছেন। এছাড়া বিএনপির অবস্থা হচ্ছে, তারা এখনো নির্বাচনকালীন যে সরকার, সেটা রূপ কেমন হবে এবং তাদের যে চেয়ারপারসন তার মুক্তির বিষয়, সেগুলো নিয়ে আসলে তারা সেইগুলি নিয়েই তারা আসলে দাবি জানাচ্ছেন। এছাড়া আরো যে ছোট ছোট দলগুলো আছে, তারা আসলে হিসেব নিকাশ করছেন যে কে কোন দলে যাবে, এগুলোর হিসাব নিকাশ এখন চলছে। তবে এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে আবারও বিএনপির বিদেশমুখিতা বলে অনেকে মনে করছেন যে এরই মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নিউ ইয়র্কে গিয়েছেন এবং গণমাধ্যমের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি জাতিসংঘের মহাসচিবের সাথে দেখা করবেন এবং তাদের দাবি দাবার বিষয়েও সেখানে কথা বলবেন। এর আগেও গত মার্চেই বিএনপি সেখানে কমনওয়েলথকে চিঠি দিয়েছিল এবং জাতিসংঘকেও চিঠি দিয়েছিল। তো এই সব কিছু মিলেই আসলে আমরা আজকে আলোচনা করব। আমি প্রথমেই হাবিবুর রহমান হাবিব আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে এই জাতিসংঘের এই আগের যতবার আমরা দেখেছি, এর আগেও 1995 সালে স্যার স্টিফেন নিনিয়ান এসেছিলেন, তারপরে 2013 সালে ফার্নান্দেজ এসেছিলেন। তো সেগুলোতে তো আসলে তেমন কোনো আমরা ফল দেখি নাই আর কি, মানে কার্যত কোনো ফল আসেনি। তা আপনারা আসলে এটার মাধ্যমে কতটুকু আশা করছেন বা কিভাবে বা সেটা হবে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে সময় টেলিভিশনের দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। আসলে আমরা অনেক কাজই করি, সবসময় চেষ্টা করলে সবসময় সবটা হয় তা তো না। কোনো কোনো সময় হয়, একের অধিকবার চেষ্টা করতে গিয়ে করার পরে হয়। আন্দোলন সংগ্রামের ক্ষেত্রেও তাই, যে আমরা যে বছর শুরু করলাম সেই বছরে হয় না, তারপরের বছরকে আমরা তাহলে করবো না। এখন জাতিসংঘের মাধ্যমে একটা সমস্যার সমাধানের জন্য যেতে এই সরকার কোনো কথাই শুনে না, ইচ্ছা মতো গায়ে জোরে যা ইচ্ছা তাই মনে করতেছে, যে কারণে একটা চেষ্টা তো হতেই পারে। আমরা তো বলতেছি না যে বিএনপিকে ক্ষমতা বসিয়ে দাও, আমরা চাই বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকারটা ফিরে আসুক। সেই কারণে আমাদের পক্ষ থেকে প্রচেষ্টা, যখন বিরোধী দলে যারা যখন থাকে তখন তারাই চেষ্টা করে, সে যেই হোক না কেন। আওয়ামী লীগ যখন থাকে আওয়ামী লীগের চেষ্টা করে, বিএনপি যখন থাকে বিএনপির চেষ্টা করে। এখন আমরা যেহেতু এই সরকার কারোর কথাই শোনে না, কোনো কথাই শোনে না, ইচ্ছা মতো সব কিছু করতে চায় এবং সরকার যেখানে সিদ্ধান্ত নেয় দিয়ে দেয়, তার তৃণমূল পর্যায়ে যখন ঢাকাতে আমরা দেখেছি প্রধানমন্ত্রী একদম স্পষ্ট করে বলেছেন
যে একটি আসন এবার ছাড় দেওয়া হবে। জি হাবিব ভাই, আমরা ওই প্রসঙ্গে যাব, তার আগে আমি একটু জিজ্ঞেস করতে চাই, সেটি হচ্ছে যে আপনারা গত মার্চে চিঠি দিয়েছেন, মার্চে, এখন হচ্ছে কয়েক মাস চলে গিয়েছে, এর ভেতরে এখন হচ্ছে আবার নির্বাচনের খুব বেশি সময় নেই। তো এটাতে কি মানে জাতিসংঘ আপনাদের এই চিঠি বা আপনাদের এই দাবি দেওয়ার সাথে মানে খুব বেশি আন্তরিক বলে কি মনে হয়? কারণ হচ্ছে নির্বাচনে খুব বেশি সময় নেই, বা এই অল্প সময়ে জাতিসংঘ কত দূরই বা কি করতে পারবে, আবার জাতিসংঘের কাছেই বা আপনারা কি প্রত্যাশা করছেন, মানে কোন পদক্ষেপ তারা এখন নেওয়ার স্কোপ আছে এখন? না শোনেন, এটা যখন যে মৌসুম তখন তো সেটা হবে, আমের সময় আম কুড়াবেন, বড়ের সময় বড়ি কুড়াবেন। এখন নির্বাচনের সময় তো সিদ্ধান্ত দেওয়ার সময়। চিঠি আমরা দিয়েছি, নির্বাচন তো একদমই একদম দোরগোড়ায়। কাছে হতে কি হবে, শোন একদম কাছে তো ব্যাপার না। ব্যাপারটা হলো কি যে আমরা আর কয়দিন আছে, 47 দিন 48 দিনের ভিতরে একটা ফয়সালা। যদি সরকার যদি আমাদের কোনো কথা না শুনে, দেশের মানুষকে যদি ভোটাধিকার প্রয়োগ করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েই থাকে, তাহলে তো কারোর কথাই শুনবে না। আসছে 47 দিন, এরপর যদি সরকার সংসদ বিলুপ্ত না করে যদি আবার সংক্ষিপ্ত মন্ত্রিসভা গঠন করে নির্বাচন করাকালীন সময়ের জন্য, তাহলে তো ধরেন আর জনগণ ভোট দিতে পারবে না। আওয়ামী লীগের অধীনে নির্বাচন হলে তো জনগণের ভোট দেওয়ার কোনো সুযোগই নেই। এবং যেখানে প্রধানমন্ত্রী বলেই দিয়েছেন যে একটি আসন ছাড় দেওয়া হবে না, সেখানে আমাদের জানিয়ে রাখছে অন্তত। আমার জানানোর তো অপরাধ না যে গত বছর তো বিভিন্নভাবে কথা হয়েছিল, কথার মধ্যে কিন্তু এটুকু ছিল, এবং প্রধানমন্ত্রী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তারাও বলেছিলেন যে এটা একটা সংবিধান রক্ষা করার জন্য একটা নির্বাচন, অল্প সময়ের ভিতরে একটা নির্বাচন হবে। যে কথাটি 1996 সালে বিএনপি সংসদ নির্বাচন করার পর, 15 নির্বাচন করার পর প্রথম অধিবেশনে তারা সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার বিধান সংযোজন করেছিল, প্রথম অধিবেশনে। তো এই সরকার, ওই সরকার কথা রেখেছিল, এই সরকার কথা রাখে নাই। এখন যদি আপনি বলেন যে আন্দোলনের কারণে ওই সময় ছেড়ে দিয়েছে, আর বিএনপি আন্দোলন করতে পারে নাই সেজন্য আওয়ামী লীগ ছেড়ে দেয়নি, কথা কিন্তু একেবারে সঠিক না। চেষ্টা করলে পৃথিবীর দেশে দেশে তো আমরা দেখেছি বিভিন্ন সময় সরকার দমন পীড়ন অত্যাচার নির্যাতন করে কিছুদিন তো টিকে থাকার চেষ্টা করেই। বিএনপি কিন্তু একবারের জন্য সেই চেষ্টা করে নাই। তাহলে সংসদের প্রথম অধিবেশনে সংসদের তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে সংবিধান সংযোজন করতো না। এখন এই সরকার করে নাই। এখন আপনি বলেন যে আছে আর কয়দিন সময়? না, জাতিসংঘের কাছে আমরা জানিয়ে রেখেছি, তারা একটা সিদ্ধান্ত বলতে পারে সরকারকে, সরকার শুনুক না শুনুক সেটা সরকারের ব্যাপার। আমাদের জানানোর দরকার, আমরা জানালাম। এটা কি শুধুই অবহিতকরণ নাকি না, অবহিতকরণ আমরা তো আগের 1995 কিংবা 95 হয় নাই, 13 সালে কথা বলেছিল, সরকার কথা দিয়েছিল কিছুটা, তারপর কথা রাখে নাই। এখন কথা হলো যে বারে বারে হবে না, বলছেন যে এরকম জাতিসংঘের আবার দূত বা প্রতিনিধি এসে মধ্যস্থতা করবেন, মানে সেটাই আপনারা মানে স্পেসিফিক কি আশা করছেন আপনারা? আমরা চাই যে বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার ফিরে পাক। এই যে বিভিন্ন ইউনিয়ন কাউন্সিল নির্বাচন থেকে পৌরসভা নির্বাচন, সিটি কাউন্সিল নির্বাচন যা হলো, এই সিনারি মানুষ দেখতে চায় না। যে আমাদের প্রচেষ্টাটা থাক না কেন, হতেও তো পারে, বলতেও তো পারে সরকার কথা শুনবেন না, এটা ধরে নিয়েও যদি আমরা আলোচনা করি তাদের তো আপত্তি নেই। আর শুনবে এই যে না, এমন তো না। আমি তো মনে করি এখন বিভিন্ন দেশে দেশে বিভিন্ন সরকার আছে, এখন এই সরকারের খুঁটির জোর কোথায় আমরা জানি, এবং এর চেয়ে আবার খুঁটির জোর বড় যদি আবার বিএনপির সাথে থাকতো, তাহলে তারাও তখন একটা নির্বাচন হস্তক্ষেপ করতে পারতো, কিন্তু তারা হস্তক্ষেপ করে না। তার মানে যে এবার আমরা আলোচনা, আমরা আমাদের পক্ষ থেকে আমরা জানালাম, জাতিসংঘ চেষ্টা করবে, নাও করতে পারে, আমরা তো আশা করছি করবে। তো সে করার মধ্য দিয়ে সামনে একটা নির্বাচন যদি সুষ্ঠু হয় তাতে কারোর কোনো ক্ষতি নেই। আপনার কাছে আবারও 2014 সালের মতো করে কি করতে পারেন যে বিএনপি নির্বাচন না যায়, বিএনপি কি হবে? আমি আবার আপনার কাছে আসবো। আপনি খুঁটির জোরের কথা বলেছেন, খুঁটির জোরের কথা বলেছেন, এবং আপনারা বলেছেন যে বিএনপি সেরকম নাই। এই প্রসঙ্গে আমি আবারও আসবো। আমি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে আমরা জানি যে এর আগে বাংলাদেশের ইতিহাসে নির্বাচন কেন্দ্রিক যেই অনৈক্য বা যেই বোঝাপড়ার অভাব ছিল, সেই জায়গাতে মিটমাট করার জন্য জাতিসংঘের পক্ষ থেকে দুবার এসেছিল, এবং সেই সময়ের পরিস্থিতিকে আপনি এখনকার পরিস্থিতির সাথে একরকম দেখতে পান কিনা? কারণ হচ্ছে সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে সাংবিধানিক কাঠামোর বাইরে গিয়ে সেটা তারা কোনোভাবেই, সেটা যেই হোক, কারো কথাই তারা শুনবে না। এইটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, যদি সরকার যদি না চায় তাহলে কি জাতিসংঘ, মানে একটা পার্টি, মানে দুইটা পার্টি তো, একটা পার্টি যদি না চায় তাহলে কি জাতিসংঘ অন্য একটা পার্টিকে, যেই পার্টিটা চাচ্ছে না তাকে বাধ্য করতে পারে কিনা? না, ঠিক আছে, এটা তো মানে জাতিসংঘর কিছু লিমিটেশন আছে। তার মধ্যে একটা হচ্ছে জাতিসংঘ কোনো অবস্থাতেই কোনো দেশের ইন্টারনাল পলিটিক্সে সিভিল ওয়ার সিচুয়েশনও তারা ইন্টারফেয়ার করতে পারবে না। সিভিল ওয়ার সিচুয়েশন হলে তারা পিস কিপিং মিশন পাঠাতে পারবে, এটা একদম তাদের বাই কনস্টিটিউশন। এবং
যখন কোনো দুটো দেশের মধ্যে যুদ্ধ লাগতে পারে, সেখানে জাতিসংঘ কোনো পক্ষও নিতে পারবে না, জাতিসংঘ একটা নেগোসিয়েটর হিসেবে কাজ করবে। এখন যে কোনো ডিসপিউট রেজলিউশনে জাতিসংঘ মেডিয়েশন করবে, নেগোসিয়েশন করবে, এটা ওদের ইয়াতে বলা আছে। এখানে অবশ্যই বিএনপি যেটা করেছে এটা অন্যায় কিছু না। তারা কোণঠাসা অবস্থায় আছে, তাদের নেত্রী জেলে আছে, তারা যতগুলো অ্যাভিনিউ অপশন আছে সবগুলোই তারা অ্যাভেল করবে, এবং এটা খুব লজিক্যাল, যেহেতু সরকারও তাদের সাথে আলোচনায় কোনোভাবেই বসতেই চায় না। কিন্তু যদি সরকার অ্যালাউ না করে, মানে এই আলোচনা প্রসেসে পার্ট না হয়, জাতিসংঘ তো এখানে তাহলে এককভাবে ইন্টারফেয়ার করতে পারবে না। তো এটা একটা মানে আমার যেটা মানে ল থেকে মনে হচ্ছে, ইন্টারন্যাশনাল ল যতটুকু আমার মনে পড়ে, যে এককভাবে জাতিসংঘ এখানে আসতে পারবে না। আবার এটাও সত্য, জাতিসংঘ যখন আলোচনা করতে চাবে এবং সরকার সেটা ডিনাই করে, এটার একটা গ্লোবাল ইম্প্যাক্ট আছে। কারণ আপনি একটা দেশ তো একটা লোন আইল্যান্ড হিসেবে আপনি চালাতে পারবেন না। জাতিসংঘের অনেক বিষয়ে আমাদের কিছুটা ডিপেন্ডেন্সি আছে, একটা গ্লোবাল ফ্রেমওয়ার্ক, একটা গ্লোবাল ইয়া লাগবে। সবচেয়ে বড় কথা এখন সামনে যেটা দরকার, দেশের কিছু কিছু সূচকে আমরা অনেক আগিয়েছি, এবং বঙ্গবন্ধু কন্যার একটা প্রপার্টি এলিভেশনে একটা গ্লোবাল ইমেজ ক্রিয়েট হয়েছে, এটা আমরা স্বীকার করি না করি, এটা বাস্তবতা। ওর সাথে কিছুটা গণতন্ত্রের ইমেজ ফিরিয়ে না আসলে ওই ইমেজটা আস্তে আস্তে কিন্তু নষ্ট হতে পারে, এবং দেশের ইমেজটাও এখানে জড়িত। ইনভেস্টমেন্ট ফর ব্র্যান্ডিং সব কিছু মিলে বাংলাদেশের বিগেস্ট স্ট্রেন্থটা কি? বাংলাদেশ হচ্ছে ওয়ার্ল্ডের বিগেস্ট লার্জেস্ট মুসলিম কান্ট্রি হু আর লিবারেল মুসলিম কান্ট্রির দেশ। হ্যাঁ, খুব কম মুসলিম কান্ট্রি আছে যেখানে ডেমোক্রেসি আছে, খুব কম মুসলিম কান্ট্রি আছে যারা আরেকটা মুসলিম কান্ট্রি যুদ্ধ করে স্বাধীন হয়েছে, খুব কম মুসলিম কান্ট্রি আছে, একটাও নাই যেটা তিন দিকের বর্ডারে কোনো মুসলিম কান্ট্রি নেই। তো বাংলাদেশে একটা সুইজুরিস ক্যারেক্টার, সেপারেট ক্যারেক্টার আছে। তো সেটার সাথে উদারতা এবং এই গ্লোবালাইজেশনের সাথে ম্যাচ করা, এটা সরকারের একটা ইন্টারনাল কম্পালশন, তো সরকার ফিল করবে। বাট যেটা আমি প্রথমেই বললাম, সরকার যদি বলে যে না আমি আলোচনায় জাতিসংঘকে নিয়ে বসতে আগ্রহী না, তাহলে কিন্তু বাস্তবত জাতিসংঘের এখানে কিছুই করার নেই, এবং কোনো এমবারেও জাতিসংঘ দিতে পারবে না, কোনো প্রেশার ক্রিয়েটও জাতিসংঘ করতে পারবে না। এর সাথে এর পাশাপাশি আমি সম্পূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে মানে আপনার কি মনে হয় কিনা যে গত মার্চে চিঠি দেওয়া হয়েছিল এবং একদম 11th আওয়ারেই বলা যায় যে নির্বাচনের খুব বেশি দেরি নেই, মানে অক্টোবরেই হচ্ছে মানে অন্তর্বর্তী সরকার না, মানে হচ্ছে নির্বাচনকালীন সরকারটাকে ছোট করে আনা হবে, এটা বলা হচ্ছে। তার মানে খুব বেশি সময় নেই। তো এই সময়ের ভেতরে যে সময়ের যে গ্যাপ, তাতে কি মানে জাতিসংঘ বিএনপি একটা চিঠি দিয়েছে এবং সেটা একটা আনুষ্ঠানিকতা বা এক ধরনের মানে সৌজন্যতা বোধের কারণে ডেকে নেওয়া, নাকি আসলে তারা আন্তরিকভাবে এটাতে ইনভলভ হতে চাচ্ছে? না, আমি তো বললাম যে বিএনপি তাদের সমস্ত অ্যাভিনিউগুলো অ্যাভেল করবে, এবং খোলামেলায় আমি জাতিসংঘের সাইড থেকে আপনাকে বিশ্লেষণ করতে বলছি। হ্যাঁ, জাতিসংঘের সাইড থেকে আমি যেটা বলতে পারি যে হ্যাঁ, নির্বাচনের আগে তারা তো আসতেই পারে, তারা আসতে যেতে পারে। গতবারও তো যখন তারা আসছিল নির্বাচনের আগে আগেই আসছিল, অনেক যে 1 বছর 2 বছর আগে আসছিল ব্যাপারটা তেমন না, কিছুদিন আগে আসছিল। তফসিল ঘোষণার আগ পর্যন্ত, ঘোষণার পরেও তারা আসতে পারে। হ্যাঁ, তফসিল হওয়ার পরেও তো আপনি নির্বাচনের ডেট কখনো কখনো পরিবর্তন করতে পারেন, হয়েছে ওদেশে এদেশে। তো ওইটা খুব একটা বিষয় না। বিষয় একটা হচ্ছে যে বিএনপি আসলে কোন পথে হাঁটবে, সংঘাতের পথে নাকি নির্বাচনের পথে? যদি বিএনপি সংঘাতের পথে হাঁটে, তাহলে তারা যদি সেরকম পর্যন্ত, আমি খোলামেলা বলি, নেলসন ম্যান্ডেলা একজন উদারপন্থী নেতা ছিলেন, কোনো সন্দেহ নাই। তো তাকে জেল থেকে বের করে আনার প্রয়োজন হলো কেন? তাকে জেল থেকে বের করে আনার প্রয়োজন হলো কারণ এমন একটা রায়ট সিচুয়েশন হয়েছে যেটা সরকারের কন্ট্রোলের বাইরে। তো বিএনপি আজ হোক কাল হোক একসময় এটা করার চেষ্টা করবে, পারবে বলে আমার মনে হয় না। বাট এই চেষ্টাটাও দেশের জন্য ক্ষতিকর। তবে তারা যাতে সেই চেষ্টাটা না করে, তাদের কিছু কিছু দাবি মেনে নেওয়া সরকারের জন্য আমি সবসময় আহ্বান করি যে তাদেরকে একটা প্যাসেজ দেওয়া উচিত। আর সবচেয়ে বড় আমি যেটা বলবো, নির্বাচন কমিশন যদি ভালো দৃষ্টান্ত রাখতে পারতো অনেকগুলো, তাহলে অনেকাংশেই আমরা এই সংকটগুলো মোচন করতে পারতাম। নির্বাচন কমিশনের উপর আস্থাটা ফিরিয়ে আনাটা খুব গুরুত্বপূর্ণ। আমি ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে ব্যারিস্টার শামীম যেই পয়েন্টে একটা বলেছেন, সেটা আমি ধরেই আপনাকে বলতে চাই। সেটি বলছেন যে বর্তমান সরকারের আন্তর্জাতিক ভাবমূর্তির অনেকগুলো কারণে এক ধরনের ভালো ভাবমূর্তির তৈরি হয়েছে, রোহিঙ্গা ইস্যুতে, তারপরে হচ্ছে অন্যান্য বিষয়ে জাতিসংঘের মহাসচিব, একদম জাতিসংঘ মহাসচিব একদম অকুণ্ঠ ভাষায় তিনি প্রশংসাও করেছেন। তো এই পর্যায়ে এসে যে বিএনপিকে আপনারা কি একদম দেয়ালের দিকে মানে ঠেলে দিচ্ছেন কিনা, যেটা হচ্ছে মানে বাংলাদেশের সমস্যা যে আন্তর্জাতিক পর্যায়ে যে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা বিএনপি যদি বাধ্য হয়ে নিয়ে যায়, সেটা তো সরকারের জন্য এক ধরনের বিষয়। জায়গাটাতে কেন আপনারা সুযোগটা দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। ভাবমূর্তির প্রশ্ন যখন আসে, তখন আমি প্রশ্ন তুলতে চাই 2001 থেকে 2006 সালে যে
সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে অকথ্য ভাষায় নির্যাতন নেমে এসেছিল বাংলাদেশে, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যে নির্যাতন নেমে এসেছিল, আওয়ামী লীগ সভানেত্রী আজকের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে গ্রেনেড ছুড়ে হত্যা করবার যে চেষ্টাটা হয়েছিল হাওয়া ভবনে, সেই ষড়যন্ত্রের কারণে, তখন ভাবমূর্তিটা কোথায় ছিল? তখন তো ভাবমূর্তি আমাদের খুব খারাপ ছিল। তখন তো দারিদ্র বিমোচনের কথাও বাংলাদেশকে নিয়ে কেউ উদাহরণ দিত না, তখন উন্নয়ন নিয়েও বাংলাদেশকে নিয়ে কথা বলতো না, তখন জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে সেই কথাটাই বলতো মানুষ। এবং কারা সেটা করছে আন্তর্জাতিক সম্প্রদায় খুব ভালোভাবে জানে। কারা সেটা তখন করতে চেয়েছিল? কিছু উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, সারা বাংলাদেশে বোমা ফাটিয়ে জঙ্গিবাদকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য, ভারতের জঙ্গিদেরকে অস্ত্র দেওয়ার জন্য 10 ট্রাক অস্ত্র বাংলাদেশে এনে ভারতে পাঠানোর যে প্রক্রিয়া, তৎকালীন সময়ের যে শাসক গোষ্ঠী, সেটা তো আন্তর্জাতিক সম্প্রদায় খুব ভালো করে জানে। এখন যদি আমি বলি যে বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে কি আমি তাকে টার্গেট করছি না, কি প্রতিপক্ষ করছি কিনা, আমরা দল হিসেবে বিএনপিকে কোনো প্রতিপক্ষ করছি না। বিএনপির মধ্যে যে অশুভ শক্তিটা ছিল তৎকালীন সময়ে হাওয়া ভবন কেন্দ্রিক, এবং আজকে বিএনপি একটি রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক দলের একটি নিজস্ব সাংগঠনিক কাঠামো থাকবে, আদর্শ থাকবে, আমার সাথে মতের অমিল হবে, তারা রাজনীতি করবেন, আমাদের সেইটা কিন্তু মূল বিষয় না। মূল বিষয়টি হচ্ছে যেই শক্তিটাকে তারা প্রাধান্য দিচ্ছেন, যেই পরিবারকে তারা প্রাধান্য দিয়ে এই রাজনীতিটা করতে যাচ্ছে। আমি যদি একটু যোগ করি, আপনারা জঙ্গিবাদের মতো আরো অন্যান্য বড় বড় সমস্যাকে আপনারা দাবি করছেন যে সফলতার সাথে নিরসন করেছেন, তাহলে এই সমস্যাটাকেও কি একটা রাজনৈতিক সমস্যা, যেটা অবশ্যই অভ্যন্তরীণ, সেটাও তো তাহলে আপনারা আন্তরিক হলে সেটা আপনারা সমাধান করতে পারেন। অবশ্যই আমরা আন্তরিক আমরা কেমনে আমি আপনাকে বোঝাই যে বিগত নির্বাচনের প্রাক্কালেও কিন্তু বঙ্গবন্ধুর কন্যা, যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটে নাই, অপর পক্ষকে, বিরোধী দলকে তিনি অফার করলেন যে মন্ত্রিসভায় যোগ দিয়ে নির্বাচন অনুষ্ঠান করবার জন্য। সেটা কিন্তু তিনি করতে বাধ্য ছিলেন না, কিন্তু তিনি রাজনৈতিক কনসেশন দিয়েছেন। সেটা এক ধরনের বার্তা, শান্তির বার্তা, যে আসুন আমরা একসাথে, গণতন্ত্রটাকে টিকিয়ে রাখতে হলে আমরা নির্বাচন করতে হবে। আমরা যে বলেছিলাম যে সাংবিধানিক বাধ্যবাধকতা, এই নির্বাচনটা অবশ্যই সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল, সেই বাধ্যবাধকতা অনুষ্ঠান করবার জন্য আমি আপনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, আপনি আমন্ত্রণ না জানিয়ে প্রতিহত করতে গিয়ে অনেক মানুষ হত্যা করেছেন। পরবর্তীতে যখন আপনার দলের চেয়ারপারসন যখন দণ্ডিত হলেন, তখন সেই দণ্ডটা নিয়ে আপনি রাজনীতি শুরু করলেন, বললেন যে আমাকে তাকে ছেড়ে দিতে হবে। আমি তো ছেড়ে দিতে তাকে বাধ্য নই, আমি তো ছেড়ে দিতে পারবোই না, বাধ্য তো দূরের কথা, কারণ আদালত তাকে দণ্ড দিয়েছে, আদালতের মাধ্যমে তিনি মুক্ত হবেন। কিন্তু রাজনৈতিক দল হিসেবে তারা নির্বাচন কমিশনের সাথে সংলাপ করেছেন, তাদের সুনির্দিষ্ট যে বিষয়গুলো ছিল সেগুলো তারা সেখানে তুলে ধরেছেন। নির্বাচন কমিশন সে অনুযায়ী নির্বাচনের রোডম্যাপ করতে তারা সকল দলের মত নিয়েই করছেন। কিন্তু আমি একটা কথা এখানে বলতে চাই যে আমরা কি কনসেশন দিচ্ছি কি দিচ্ছি না পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপিকে? আমি বলবো আমরা অবশ্যই কনসেশন দিচ্ছি। কেমনি কনসেশন দিচ্ছি বলি, বাংলাদেশের সংবিধানে এখানে একজন আইনজীবী আছেন, একজন রাজনীতিবিদ আছেন, দুজনেই জানেন বর্তমান সাংবিধানিক কাঠামোতে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নেই। সংবিধানে 126 অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে সম্পূর্ণ নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে নির্বাচনের সময়। তাহলে অন্তর্বর্তীকালীন শব্দটা কোথা থেকে আসলো? অন্তর্বর্তীকালীন শব্দটা আমরা এনে আমরা কনসেশন দিলাম, আমরা অপরপক্ষকে জানিয়ে দিলাম যে নির্বাহী বিভাগের প্রধানদের, রাজনৈতিক প্রধানদের আমরা ক্ষমতা খর্ব করছি, অর্থাৎ রাজনৈতিক প্রতিনিধিত্বটা, আমার যেই মন্ত্রণালয়গুলোতে রাজনৈতিক প্রতিনিধিত্ব কারা? মন্ত্রীরাই তো। এখন আমি যদি মন্ত্রীর সংখ্যা কমিয়ে ফেলি, তাহলে আমার রাজনৈতিক কন্ট্রোল অন দ্য অ্যাডমিনিস্ট্রেশন আমি সেটা তো কমাচ্ছি, সেখানে তো আমি একটা কনসেশন তাদেরকে দিচ্ছি। এটাও তো একটা কনসেশন। আপনি সংসদে আপনার কোনো প্রতিনিধিত্ব নেই, জনগণের মধ্যে আপনার সমর্থন আছে কি আছে না সেটা অন্য বিষয়। স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আপনি অংশগ্রহণ করেছেন, সেখানে আপনি অনেক অভিযোগ তুলেছেন। তবে আমার পক্ষ থেকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, তাকে আমরা আমাদের দলে আমরা বলি গণতন্ত্রের মানুষ কন্যা, কারণ গণতান্ত্রিক আন্দোলনে এই হাবিব ভাই একসময় ছাত্রলীগ করতেন, তার সাথেই রাস্তায় নেমে কিন্তু গণতন্ত্রের জন্য তিনিও আন্দোলন করেছেন। হ্যাঁ, সুতরাং তার মুখ থেকে যখন আসে যে শেখ হাসিনা সরকার গণতান্ত্রিক আচরণ করছে না, তখন সেটা আসলে আমার থেকে দুঃখ লাগে। বিষয়টি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যে ধারণাটা দেওয়া হয়েছে সেটার মধ্যেই কিন্তু অন্তর্নিহিত আছে আমাদের কনসেশনটা। অর্থাৎ আমি অন্তর্বর্তীকালীন সরকার না করলেও পারতাম, আমার বর্তমান গতানুগতিক রাজনৈতিক সরকার দিয়ে আমি কিন্তু নির্বাচন অনুষ্ঠান করতে পারতাম সংবিধান অনুসারে। আমি যে বলছি মন্ত্রিসভা ছোট করে আনবো, এটার মাধ্যমে তো আমি বলছি যে প্রশাসনের উপরে রাজনৈতিক নিয়ন্ত্রণের যে ক্ষেত্রটা আমি কমিয়ে আনছি। তার মানে তারা যেটা আকারে ইঙ্গিতে চাইছেন যে নিরপেক্ষ প্রশাসন থাকবে, সেই বিষয়টা আমি নিশ্চিত করবার জন্য আমি মন্ত্রণালয়গুলোতে মন্ত্রীর সংখ্যা কমিয়ে এনে আমি একটা কনসেশন দিচ্ছি। সেই কনসেশনটা আমি না দিলেও পারতাম, সংবিধান অনুসারে সেই কনসেশনটা দিতে আমি বাধ্য নই, কিন্তু আমি দিচ্ছি। কেন দিচ্ছি? সকলেই যেন নির্বাচনে এসে নির্বাচনকে অর্থবহ করে অংশগ্রহণমূলক হয়। এখন একজন ব্যক্তির উপরে নির্ভর করে যদি তিনি একটি দল, আমরা 86 সালে কি আমরা তার আগেও কি জিয়াউর রহমানের সময়, তিনি এখন যে দল করছেন হাবিব ভাই, সেই জিয়াউর রহমানের সময়
সামরিক আইনের মধ্যে কি আমরা নির্বাচন করি নাই? রাজনীতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা নির্বাচন করেছি। সুতরাং সেই ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা নির্বাচন করতে পারলে 1970 সালের যে নির্বাচন, সেটা তো মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে নির্বাচন হয়েছে। আমরা সেই নির্বাচন করে নিরঙ্কুশ বিজয় নিয়ে বাংলাদেশের সৃষ্টি হচ্ছে জাতির জনকের নেতৃত্বে। সুতরাং নির্বাচন করতে হবে রাজনীতি করতে হলে। কিন্তু যখন আমি দেখবো যে জনসমর্থন আমার কাছে এতটুকুই আছে যে আমি অবৈধভাবে নির্বাচিত সরকারকে আমি সরকার থেকে সরাতে পারি, সেই ধরনের পরিস্থিতি থাকলে সেটা সম্ভব হয়, যেটা 96 সালে আওয়ামী লীগ করে দেখিয়েছে। এখন আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের যে ধারণাটা আমরা দিয়েছি, এর মধ্যে থেকে বিএনপিকে নেগোশিয়েট করতে হবে। তারা যে জাতিসংঘে যাচ্ছেন, এটাতে কোনো ফল আসবে না। আগেও কখনো জাতিসংঘে গিয়ে ফল আসে নাই, কারণ জাতিসংঘকে রাজি হতে হবে, দুপক্ষকে রাজি হতে হবে যে জাতিসংঘের সাথে আমি বসবো, অর্থাৎ তাকে আমাকে সালিশটা মানানোর জন্য, সালিশে আনার জন্য তাকে আমাকে রাজি হতে হবে। আমি কেন, আমার রাষ্ট্র আছে, আমার সংবিধান আছে, আমার সবকিছু, সকল প্রতিষ্ঠান আছে, আমি জাতিসংঘের কাছে কেন অভিযোগ জানাতে যাবো? বিএনপিকে আমি বলবো বিদেশমুখিতা বাদ দিয়ে, জানিয়েছে। এখন যদি জাতিসংঘ যদি কোনো উদ্যোগ নেয়, তাহলে আপনারা কি করবেন? জাতিসংঘ কোনো উদ্যোগ নেবে কিনা, যেহেতু আমি একটা কনসেশন দিয়েছি, সেটা একটা বড়, এখানে বড় প্রশ্নবোধক চিহ্নের এখানে উদয় হচ্ছে। কারণ আমি তো কনসেশন দিয়েছি। জাতিসংঘ তো অনেক রাষ্ট্র নিয়ে ডিল করে, সিঙ্গাপুরেও নির্বাচন হয়, চীনেও, কিন্তু চীনে কোনো নির্বাচন হয় না। তো সেখানে কি তারা কি নিরাপত্তা পরিষদের সদস্য না? তো জাতিসংঘ যে শুধুমাত্র নির্বাচন নিয়ে যে আন্তর্জাতিক রাজনীতি করবে তা তো না। নির্বাচন ছাড়াও অনেক দেশ আছে, সেগুলো কি জাতিসংঘের সদস্য না? শুধু সদস্য না, সেগুলো জাতিসংঘের অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা পরিষদের সদস্য। রাশিয়াতে নির্বাচন হয়েছে, সেখানে অনেক প্রশ্ন উঠেছে, এই উঠেছে, সেই উঠেছে, নিরাপত্তা পরিষদের সদস্যপত্র তার যায় নাই। তো সুতরাং জাতিসংঘ তো শুধুমাত্র কোনো আমেরিকাতে সদর দপ্তরওয়ালা কোনো প্রতিষ্ঠান না। এই জাতিসংঘ হচ্ছে নিরাপত্তা পরিষদের সকল সদস্য সেখানে আছে, সেখানে অনেক মতের সেখানে প্রতিনিধিত্ব আছে, সেখানে ভারতের প্রতিনিধিত্ব আছে, সেখানে পাকিস্তানের প্রতিনিধিত্ব আছে, সৌদি আরবের প্রতিনিধিত্ব আছে, সকল রাষ্ট্রের প্রতিনিধিত্ব আছে। সেখানে বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে কি অভিযোগ করলো, সেটা আসলে আমার মনে হয় না, আমার সেটা ব্যক্তিগত অভিমত বলবো। এবং আমি যতটুকু আইন জানি, আন্তর্জাতিক আইন পড়াশোনা করেছি, সেখানে একটা দলের একটা ঠুনকো অভিযোগের ভিত্তিতে জাতিসংঘ এসে যায় একেবারে সালিশ বসাবে, এই ধরনের চিন্তা করাটা একেবারে অমূলক। তবে আমি বলবো যে আমরা কনসেশন দিয়েছি। আমি জানতে চাচ্ছি, যদি উদ্যোগ নেয় তাহলে কি করবেন? জাতিসংঘ যদি উদ্যোগ নেয়, সেখানে অবশ্যই আমাদের তো ইন্টারন্যাশনাল অব্লিগেশন আছে, অনেক কনভেনশন আমরা সাইন করেছি। জাতিসংঘকে আমরা তো বাংলাদেশে আসতে মানা করতে পারি না। তারা যদি বলেন যে আসেন, তারা এসে যদি বলেন আমি আপনার সাথে কথা বলতে চাই এই বিষয়ে, অবশ্যই আমরা কথা বলবো এবং কথা বলে আমরা দেখাবো। আমরা তো সংবিধানের বাইরে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অফার করেছি তাদেরকে, তারা কি করলেন? সংবিধানের বাইরে আপনারা গিয়েছেন? অবশ্যই গিয়েছি। সংবিধানের বাইরে যদি যেতে পারেন, তাহলে অন্যান্য যে দাবি আছে সেগুলো তো আপনার বিবেচনায়, সেই দাবির পক্ষে কি তার জনসমর্থন আছে কিনা সেটা তাকে প্রমাণ করতে হবে নির্বাচনের মাধ্যমে। সংবিধানের বাইরে বলতে বুঝাচ্ছি, সংবিধানের একটা পলিটিক্যাল ফ্লেক্সিবিলিটির একটা জায়গা আছে। অর্থাৎ সংবিধান কিন্তু সরকার প্রধানকে ক্ষমতা দিয়েছেন, তিনি মন্ত্রিসভা কত বড় করবেন, কত ছোট করবেন, সেটা সরকার প্রধানের একটা ডিসক্রিশনারি পাওয়ার। বাইরে যাওয়া বলছেন না আপনি? বাইরে যাওয়া না, সংবিধানের মধ্যে থেকে কিন্তু আমি ডিসক্রিশনারি পাওয়ারটা অন্য রাজনৈতিক দলের ফেভারে এক্সারসাইজ করেছি। আমি কিন্তু একেবারে টোটালাইটেরিয়ান, অর্থাৎ আমি যদি একেবারে কর্তৃত্ব পরায়ণ হতাম, আমি একেবারে পাত্তাই দিতাম না। আমি বলতাম যে আমার এই বিশাল মন্ত্রিসভা নিয়ে আমি নির্বাচনে যাব, এই নির্বাহী বিভাগই থাকবে, এই রাজনৈতিক কর্তৃত্বই থাকবে, নিয়ন্ত্রণ থাকবে, এবং আপনি আসেন নির্বাচনে। সেটা সংবিধান ভাবে সেটা সংবিধানে তো আছে। আমরা বলছি সংবিধান অনুমোদিত, অবশ্যই অনুমোদিত সংবিধান। আমি একটু হাবিব ভাইয়ের কাছে যেতে চাই, সেটি হচ্ছে যে আপনার কাছে আমি দুইটা বিষয়ে জানতে চাইবো। প্রথমে আমি যেটি জানতে চাই সেটি হচ্ছে যে ব্যারিস্টার মুহিব যেই প্রসঙ্গে একটু ইঙ্গিত দিয়েছেন, সেটি হচ্ছে যে জাতিসংঘ মানে হচ্ছে শুধু নিউ ইয়র্কে বসা একটি সদর দপ্তর নয়, সেখানে নিরাপত্তা পরিষদ রয়েছে, এবং তিনি বলেছেন যে নিরাপত্তা পরিষদের সদস্য কথা ভারত আছে, চীন আছে, রাশিয়া আছে এবং যুক্তরাষ্ট্র আছে, এবং সেখানে আপনি আবার আগে বলেছেন যে আওয়ামী লীগের খুঁটির জোরও আছে। তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে আশা করেন? না, আওয়ামী লীগের খুঁটির জোর আছে বলতে গতবার আপনি প্রমাণ পেয়েছেন। গত বছর কিন্তু পৃথিবীর কোনো দেশই এই নির্বাচনটাকে এইভাবে নির্বাচন অনুষ্ঠিত কেউ চায় নাই। যে কারণে পৃথিবীর কোনো দেশে একমাত্র নেপাল আর ইন্ডিয়া ছাড়া কেউ কিন্তু আপনার নির্বাচনের সময় অবজারভার পাঠায় নাই। এটা তো ঠিক, নির্বাচনটা সঠিক ছিল না বলেই কিন্তু কেউ কোনো দেশই পাঠায় নাই। আর খুঁটির জোর বলতে এটা, গত বছর যদি ইন্ডিয়া থেকে সুজাতা সিং না আসতেন, তাহলে মনে হয় নির্বাচনটা হতো না। এরশাদ সাহেবকে যদি নির্বাচনে বাধ্য না করতেন, তাহলে হয়তো নির্বাচনটা হতো। সেই খুঁটির দিকে তো আপনাদের প্রতিনিধি গিয়েছিল না, সেই খুঁটির জোর আওয়ামী লীগের আছে, এখনো আছে। কেন আছে? সর্বস্ব বিকিয়ে দেওয়ার কারণে। কি বিকিয়ে দিয়েছে? সব আমার কথা আমি শেষ করি। সর্বস্ব বিকিয়ে দেওয়ার কারণে যা আমরা চাই, যা চাই না তাও দেই। আমরা ছোট্ট একটু তিস্তা নদীর পানির সমস্যার সমাধান সেটুকু আমরা পাই না। আর যা যা চাই আপনার একেবারে ট্রানজিট থেকে শুরু করে, সমুদ্র বন্দর থেকে শুরু করে
যা চায় সবই আমরা দিয়ে দিই। তো সেখানে তাদেরকে ট্রাস্টেড এবং টেস্টেড তারা মনে করেছে। এটা আমরা জনগণের স্বার্থ নিয়ে আমরা কাজ করব, আমরা সব দেশের সাথে ভাষা সম্পর্ক রাখবো, বাট জনগণের স্বার্থ বিকিয়ে দেন না। এখন আপনাকে আসি, যে কথাটা বারবার বলা হয়, একটা তথ্য দেয় প্রায় আমি দেখি সবাই, যে পৃথিবীর সমস্ত দেশে সংসদীয় গণতন্ত্র যেখানে আছে সব দেশেই সংসদ বিলুপ্ত ঘোষণা করে একটা সংক্ষিপ্ত মন্ত্রিসভা গঠন করে, যেটা বারবার বোঝানোর চেষ্টা করছে আমরা বড় মন্ত্রিসভা রাখতে পারি। আরে এটা তো পৃথিবীর সংসদীয় গণতন্ত্রের রীতিই না তো তা। আর এখন যে সংসদ মানে যে সংশোধন নিয়ে আসি এখন বাংলাদেশের যে সংবিধান, এটা একটা সংবিধানই তো না। এই বেশ করে যে সংশোধনের মাধ্যমে সংসদ বহাল রেখে নির্বাচনের কথা বলা হয়েছে, পৃথিবীর কোন দেশ আছে এরকম? গেল। আর দ্বিতীয়ত হলো যে কথাটা বলা হয় যে গতবার ডেকেছিল প্রধানমন্ত্রী, 173 দিন হরতাল করার মধ্য দিকে সংবিধানের সংসদীয় গণতন্ত্রকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংযোজিত হয়েছিল। সংসদ বিলুপ্ত ঘোষণা করে দিয়ে তারপর তো যদি ডাকতো সেটা হয়, সংসদ বহাল রেখে ডাকলে সেখানে যাওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না, ডাকার অধিকার তো তার নাই। আমি আন্দোলন করলাম, 173 দিন গাড়ি পড়ালাম, ঘর ভাঙলাম, মানুষকে অপমান করলাম, বিবস্ত্র করলাম, সব কিছু করার মধ্যে দিয়ে আমি সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে নিয়ে কি তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংশোধন করালাম, আর আমি এসে তত্ত্বাবধায়ক সরকার মানব না। কোর্ট রায় দিল যে এটা যদিও সংবিধান সাংঘর্ষিক, এত আন্দোলন রক্তক্ষয়ের মধ্য দিয়ে যে আপনার তত্ত্বাবধায়ক সরকার, সেটা আপনার সংসদের সাথে সাংঘর্ষিক হতে পারে না, সংবিধানের সাথে সাংঘর্ষিক হতে পারে না। তারপরেও কিন্তু বিচারপতি বলেছিল আরো 2টি নির্বাচন হতে পারে বাংলাদেশের, যেহেতু এখনো নির্বাচনের কাঠামো সেইভাবে দাঁড়ায় নাই, যদি সংসদ মনে করে, সংসদ সেদিন মনে করে নাই। আজকে যে কথাটা আসছে যে সূচকে অনেক দূরে এগিয়ে গিয়েছে, আর কতগুলি দিক দিয়ে পিছিয়ে গেছে। এই 10 বছরে বাংলাদেশের কোন জিনিসটা সুষ্ঠু আছে? ব্যাংক বিমা থেকে শুরু করে শেয়ার মার্কেট থেকে রিজার্ভ ফান্ডে শুরু করে থেকে সোনা মেডেল দেওয়া থেকে শুরু করে সোনা তামা হওয়া থেকে শুরু করে কোনটা সুষ্ঠু আছে? কোনো সূচকই সুষ্ঠু নাই। এবং বাংলাদেশে এক শ্রেণীর মানুষের সাথে এই যে আপনার পাওয়ার প্ল্যান্ট, আপনার এই সমস্ত বিভিন্ন যে সমস্ত এগুলি দেওয়ার মধ্য দিয়ে বড় বড় প্রজেক্টের মাধ্যমে কিছু লোককে বড় লোককে দেওয়া হচ্ছে, সাধারণ মানুষের তো এখানে কোনো আসে যায় না। আর যে কথা বলে এত সূচকের উন্নয়নই হয়, আমি আপনাকে যদি একটা প্রশ্ন করি, একটা লোক দেখতে ভালো, ভালো লেখাপড়া জানে, ভালো চাকরি করে, টাকা পয়সা সবই আছে, লোকটাকে সবাই সম্মান করবে। কিন্তু যদি বের হয় ওই লোকটা মিথ্যাবাদী, তার কোনো মূল্য নাই। বাংলাদেশের বর্তমান যে ভাবমূর্তি যাই আপনি বলেন না কেন, যে দেশে গণতন্ত্র অনুপস্থিত, তার কোনো সুযোগে কোনো কাজে লাগবে না। এবং এটা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে একতরফা গায়ের জোরে, আগে যেমন ডাকাতেরা জোর করে নিয়ে একটা এলাকা দখল করে নিয়ে ডাকাতি করে যেমন তার অধিকার বিস্তার করতো, তার শাসন দীর্ঘায়িত করতো, এটা তাই মানুষের গণতান্ত্রিক অধিকার আপনি কেড়ে নিয়ে আপনার সরকার গঠন করে জোর করে আপনি চালাবেন, যা ইচ্ছা তাই করে যাবেন। আজকে 2 দিন আমাদের কর্মসূচি আমরা পালন করলাম, আমরা মানববন্ধন করলাম, সুষ্ঠু মানববন্ধন। গাছের একটা ফুলও কেউ ছিঁড়ে নাই, পাতাও একটা ছিঁড়ে নাই, অথচ সেখানে আমাদের প্রায় 1.5 থেকে 200 মানুষকে গ্রেপ্তার করা হলো। মুস্তাফিজুর বাবুল একসময় ছাত্র আন্দোলন নেতা ছিল, 90 সালে ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, তাকে গ্রেপ্তার করা হলো। আমাদের মতিন সেন্টার গভর্নমেন্ট তাকে গ্রেপ্তার করলো। আজকে কি হলো? আজকে আমাদের প্রতীকী অনশন ছিল, সেখান থেকে আমাদের লোকজনকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। তো এটা কোন গণতন্ত্র? এতই যদি সরকারের এত উন্নয়নমূলক কর্মকাণ্ড করে থাকে, তাই নির্বাচনের আগে বিনা কারণে মামলা দিয়ে হয়রানি করার কোনো দরকার নাই। আজকে দেখেন মুক্তিযুদ্ধের সরকারের কথা বলেন, মেজর হাফিজ সাহেবের বাড়ি আজকে ঘিরে রেখেছিল সকালবেলা থেকে, আমাদের ভাইস চেয়ারম্যান একসময় মন্ত্রী। এটা কি আসলে সরকারের এখানে কোনো ধরনের মানুষের প্রতি তার কোনো আস্থা নেই। এখন সমস্ত আস্থা এখন প্রশাসনের উপরে। এই দুর্নীতিবাজ প্রশাসন ম্যাক্সিমাম জায়গায়, এই যে ছাত্ররা আন্দোলন করলো না, আপনি কি বলে একটা নিরাপদ সড়কের, এরপরে পুলিশের ভাও বাড়ছে কথা জানেন? যে কোনো মানুষকে ধরতেছে, ফাইন করতেছে, যে কোনো ছোটখাটো ত্রুটির জন্য। হেলমেটের কোনো ঘোষণা নাই, কিছু নাই, ধরলে 400 টাকা ফাইন, মানে বাদ বেচার কোনো কিছু নাই। এই প্রশাসন দিয়ে সরকার চাচ্ছে তার ক্ষমতা টিকে থাকা রাখতে। আর কথায় কথা বলে বেগম খালেদা জিয়া দুর্নীতি, বেগম খালেদা কোথায় দুর্নীতি করছে? বেগম খালেদা জিয়াকে চোর বলা হয়, এতিমের টাকা চুরি করে খেয়েছে, কোথায়? মামলা নিয়ে না, মামলা আমার কথা শেষ করতে, এই যে বলা হয় বেগম খালেদা জিয়াকে যে চোর বলে যে মামলা দেওয়া হলো, বলা হলো সরকারের পক্ষ থেকে যে কোনো বিচারপতি শাস্তি দিয়ে বাধ্য কি দিল, ক্ষমতার অপব্যবহার করেছে। কোথাও বলে নাই যে তুমি টাকা চুরি করে খেয়েছে। আর ক্ষমতার অপব্যবহার করে যে টাকা দেওয়া হয়েছে সেটাকে এখন টাকার জায়গায় টাকা রয়ে গেছে, তাহলে উনি ওনাকে কেন জেলে থাকবেন? এবং সেই মামলার জামিন হয়েছে, তারপর উনি কেন জেলে? আর এখন যে অরফানেজ ট্রাস্টের এই যে নাটক করতে, যেটা জেলখানার মধ্যে যেটা আদালত বসাচ্ছে, এই টাকা কার টাকা? এই টাকা আওয়ামী লীগের টাকা না, এই টাকা জনগণের টাকা না, এই টাকা কোনো মানুষের টাকা না, এই টাকা এতিমের টাকা না, বিএনপির নেতা কর্মীদের টাকা দিয়ে যে চ্যারিটেবল ট্রাস্টের জন্য একটা বাড়ি কেনা হয়েছে, সেই টাকা কারা কারা দিয়েছে, তারা ইনকাম ট্যাক্স দেয়, সব প্রমাণ আছে। তারপরে 1,24,00,000 টাকা জমি মালিককে দেওয়া হয়েছে, এর বাইরে সে চেকের মাধ্যমে দেওয়া হয়েছে, গোপনে না, স্বচ্ছতা রাখা।
সেটা আবার ধরে পড়ছে এই টাকা তাকে দিল কেন, সেখানে অবকাঠামো সরানোর জন্য যে দিয়ে থাকে এটা তো সরকারের টাকা না, এখানে তো সরকার অধিকারী নেই মামলা করার। আমার মনে হয় যেগুলো সেই আদালতের বিষয়, না, না, সেখানে পক্ষ আদালতের বিপক্ষে বিষয়, অনেক না, না, কথা হয়। আজকে আমরা কেন বলতেছি, আমরা যদি মামলা বুঝতাম, এত ডিটেইলে যেতে পারবো না, আমরা আমাদের এত সময় ডিটেইলসে নেই। যাওয়া দরকার, ডিটেইলে যাওয়া দরকার। আমার কথা, বেগম খালেদা যদি এই টাকা চুরি করে খেতেন, টাকা যদি না থাকতো, যদি এই টাকাটা যে চেয়ারিটেবল ট্রাস্টের টাকা যে সরকারি টাকা হতো, জনগণের টাকা হতো, আওয়ামী লীগের টাকা হতো, যেই টাকা তসরুপ করেছে, তাহলে আমার টাকা দিয়ে আমি মাথায় পুকুর কাটি, না সাগর বানাই, না ইলিশ মাছ ছাড়বো, না টাকি মাছ ছাড়বো, আমার ব্যাপার। আজকে যে দেশে কোটি কোটি টাকা চুরি হচ্ছে, ব্যাংক বিমা ধ্বংস হয়ে গেছে যে দেশ, সেই দেশে সেই সরকার, যে সরকার নীতি নৈতিকতার ধারে কাছে নাই, যারা জনগণের ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছে, যারা জোর করে ক্ষমতা দখল করেছে, সেই অবৈধ সরকার, অনৈতিক সরকার একটা বেগম জিয়ার মতো একটা 74 বছর একটা ভদ্র মহিলাকে আজকে জেলখানার ভিতরে রেখে, সেদিন এই যে এই পর্যন্ত সাদা কাপড় দিয়ে তার ঢাকা ছিল, আমি অ্যাক্সিডেন্ট করবো, আমার হাত আজ পর্যন্ত একদিন যদি আমি এক্সারসাইজ না করি আমার হাত ঠিক থাকে না। বেগম জিয়া আজকে যে অবস্থায় তাকে রেখেছে একটা পচা স্যাঁতসেঁতে ঘরে, আল্লাহ না করুক যদি কোনো ধরনের তার শারীরিক আরো অবনতি হয়, আমি আজকে আপনি এখানে বলে যাচ্ছি, সেদিন আওয়ামী লীগের এই প্রশাসন, এই পুলিশ কোনো কিছু সেদিন ঠেকাতে পারবে না। সেদিন মানুষ রাস্তায় নেমে আসবে এই ধরনের অপকর্ম অঘটন ঘটার কারণে। আমি আজকে তাই বলে সরকারকে এখনো বলবো, সময় আছে। বিএনপি নির্বাচন না গেলে কি হবে? নির্বাচন বাতিল হবে, কিচ্ছু আসে না, জনগণ বিএনপির সাথে আছে। আওয়ামী লীগের কি হবে? এইবার 2014 সালের মতো নির্বাচন করে পার পাক না, দেখি না কোথায় যায়। সব সময় সব গায়ের জোর সব সময় চলে না। সরকারের যেখানে নীতি নৈতিকতা, দেশের অর্থনীতি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে সুযোগে যতই আপনি বলেন না কেন, মানুষ আজকে অস্থিরতার মধ্যে আছে, সেই মুহূর্তে সরকার গায়ের জোর এত দেখানো ঠিক হবে বলে আমি মনে করি না। এখনো বলবো, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে একটা জনগণের ভোটাধিকার প্রয়োগ করার মতো একটা নির্বাচন দিয়ে আজকে দেশকে অশান্ত পরিস্থিতিতে আমরা নিয়ে যাব না। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার পরিণতি জেনেও, এবং তাকে যখন জেলখানায় হচ্ছে, তখন উনি বলেছেন আপনারা নিয়মতান্ত্রিক আন্দোলন করেন। আমরা আজও পর্যন্ত নিয়মতান্ত্রিক আন্দোলন করছি। নিয়মতান্ত্রিক আন্দোলন থেকে প্রত্যেক দিন আমাদের নেতাকর্মী ধরা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে। এই লক্ষ লক্ষ জন না, কোটি কোটি জনতা যে দলের সমর্থক, আর যেখানে এই সরকারের প্রতি বিরোধী দল, আমি বলবো আজকে বাংলাদেশের এই সরকারের সাথে যারা আছে, তারা সারা জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয়েছিল সংসদ বিলুপ্তকে নির্বাচন দেওয়া, সেনাবাহিনী নিয়োগ দেওয়া, কোনোটাই যদি না করে এবং কোনো রাজনৈতিক দল যদি নির্বাচন না যায়, এই সরকার তার এই গুড়ি কয়েক সমর্থক দল নিয়ে নির্বাচন করে খুব বেশি দূর এগিয়ে যেতে পারবে বলে আমি বিশ্বাস করি। জি, আমি ব্যারিস্টার শামীম হায়দার আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে দুটি বিষয়। একটি হচ্ছে যে হাবিব ভাই একটা রাষ্ট্রের যে অনেকগুলো মৌলিক বিষয়ের ভিতরে একটা হচ্ছে গণতন্ত্র, সংবিধান, সেটা নিয়ে উনি গুরুতর অভিযোগ করেছেন, সেটার সাথে আপনি একমত কিনা? আরেকটা বিষয় হচ্ছে যে হাবিব ভাই আরেকটা কথা বলেছেন যে 2014 সালের মতো একটা নির্বাচন করে সামনে, আপনারাও সেই 14 সালের সেই নির্বাচন এবং সেই নির্বাচনের ফলে যে সরকার সেখানে আছেন, সেটা সেই ধরনের একটা নির্বাচন করে তারা টিকতে পারবেন না, এটার সাথে আপনি একমত কিনা? না, এটা খুব বলা কঠিন টিকতে পারবে কিনা। আমরা অনেকেই ভাবছিলাম 5 জানুয়ারির পরেও এই সরকার পূর্ণ মেয়াদে থাকবে না, থেকে গেছে। তো কিন্তু এটা সত্য যে সবকিছুরই একটা শেষ আছে। আমরা ভবিষ্যৎ বাংলাদেশটা আমরা কিভাবে চাই, ভবিষ্যৎ 10, 15, 20 বছর পরে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দে যারা আসবে, তারা কি ধরনের একটা বাংলাদেশ চাচ্ছে, বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আওয়ামী লীগ তার নিজের দলের জন্য, তার উত্তরসূরিদের জন্য কেমন একটা রাজনৈতিক পরিবেশ রেখে যাচ্ছে। সহিংসতার আমরা তো এমন একটা পর্যায়ে যেতে পারি যেদিকে যাচ্ছে, যে আইএমএ জাহেলিদের যুগে ছিল না বংশ পরম্পরায় শত্রুতা, সেরকম একটা জিনিস কিন্তু চলে যাচ্ছে। তো সেটা কমানো উচিত ছিল, ভোটের বছরে এটা ইজ ডাউন করা দরকার ছিল। বিএনপি অনেক বিষয় বুঝেও তো আপনারা সরকার সাথে আছেন না, সেটা অন্য প্রসঙ্গ। বিএনপি অনেক বিষয়েই কম্প্রোমাইজ হচ্ছিল, হতে বাধ্য হতো। আমি যেটা ফিল করি বাস্তবতার খাতিরে, বিকজ সরকারের আকার এখন বিশাল, সরকারের কোনো অর্থনৈতিক বড় সমস্যা নেই, ফাউন্ডেশন শক্ত, রিজার্ভ হিউজ, প্রশাসনের উপর তার নিয়ন্ত্রণ আপাত দৃষ্টিতে স্ট্রং। এরকম একটি সরকারকে কোনো কিছুতে বাধ্য করা খুব কঠিন, এটা বিএনপি বুঝে, এবং বিএনপি এটাকে অদৃষ্টের হাতে ভবিতব্যের উপর ছেড়ে দিছে যে একসময় এটা হবে। তো অনেক ক্ষেত্রে আমার মনে হয় বিএনপিকে কম্প্রোমাইজ করে সরকার ইনক্লুসিভ ইলেকশন করতে পারতো, এখনো পারে। এবং সেক্ষেত্রে খালেদা জিয়ার রায়টা, আদালতের রায়টা বলার কিছু নাই অবশ্যই, বাট অন দ্য আদার হ্যান্ড সেই আদালতের রায়ের বা সেই প্রসিডিংসের একটা পার্ট তো সরকার, ক্রাউন প্রসিকিউশন সার্ভিস বা দেশের রাষ্ট্রীয় তো একটা পক্ষ, তো তারা তো পলিটিক্যাল ইনস্ট্রাকশনে আসে। কোন মামলা আপনি শুনানি করবেন, কোন মামলা আপনি সাক্ষী দেবেন, কোন মামলা আপনি দ্রুত করাবেন, এটা কিন্তু পলিটিক্যাল সিদ্ধান্ত। আইন মন্ত্রণালয় থেকে অ্যাটর্নি জেনারেলকে বলা হয়, অ্যাটর্নি জেনারেল ফলো করে। সেটা সরকারের কিন্তু অবশ্যই একটা নিয়ন্ত্রণ সেখানে তার অংশটায় থাকে।
তো চাইলে সরকার কোনো মামলা ডিলি করতে পারে, কোনো মামলা আপিল নাও করতে পারে, কোনো মামলা আপিলে কোনো অবজেকশন না দিতে পারে। যেমন বেগম বিয়ার বেইল যখন হাইকোর্টে বেইলের আবেদন হলো, সেখানে সরকার অবজেকশন দিয়েছে। তো সরকার তো সব 5 বছরের সাজার মামলা অবজেকশন দেয় না, 5 বছরের সাজার মামলা অনেকগুলোতেই সরকার পক্ষ অবজেকশন দেয় না, এটা দিয়েছে। তো সেটা সরকারের একটা প্রিভিলেজ আছে, সেটা ইচ্ছা করলে উদারভাবেও ওনারা দেখাতে পারতেন, অনুদারভাবেও করতে পারবো। আমি বলবো একটু অনুদারভাবেই করেছে, যেটা সামনের রাজনীতিতে টেনশনটা বাড়াচ্ছে। বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করছে, হাবিব ভাই বলল। হাবিব ভাই কি কথা দিয়ে দিতে পারবে যে নির্বাচন পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন করবে? মানে এটা বললে আমি খুব স্বস্তি হব। হাবিব ভাই কথা দিতে পারবে না। তারা নিশ্চয়ই একটা পরিকল্পনা তাদের মতো করে আছে, সেটা সরকারও জানে, তো সেটার প্রস্তুতিও সরকারে আছে অবশ্যই। কিন্তু সংঘাত কমছে না, টেনশন কমছে না। আর নির্বাচনকালীন সরকার এইটা কনসেশন, নফল সাহেব বলেছে, ব্যারিস্টার অনুযায়ী ব্যারিস্টার, সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কিছু নাই। তো যেহেতু সরকার বারবার বলছে সংবিধান থেকে অ্যাকচুয়াল বিচ্যুতি হব না, তাহলে নির্বাচনকালীন সরকার করছেন কেন? ঠিক আছে, নির্বাচনকালীন সরকার ইজ নাথিং, এটা ক্যাবিনেট রিফর্মুলেশন। মাননীয় প্রধানমন্ত্রী যখনই চায়, নির্বাচন দরকার নেই, এনি টাইম উনি ক্যাবিনেট ছোট করতে পারেন, বড় করতে পারেন, অ্যাড করতে পারেন, ডিলিট করতে পারেন। হয়তোবা একটু ফেয়ারনেস, একটু মাঠ পর্যায়ে যেন দৃশ্যমান ভালো দেখা যায়, এই জন্য উনি ক্যাবিনেট ছোট করে ফেলবেন। যেটা মুহিব ভাই যেটা বলেছেন, হ্যাঁ, যে এটা একটা কম্প্রোমাইজ, ক্ষমতা বা হচ্ছে এটা বলয় ছোট করে আনার হবে, সেটা আপনি মনে করেন কিনা? না, আমি সেটা মনে করি না। ইজ আলটিমেটলি এটা আমাদের লতে বলে সিজার আপিল টু আপিল। যারা ওখানে থাকেন তারা তো আওয়ামী লীগেরই আসছেন, সংসদেরই আসছেন, ওখানে তার বাইরে নিরপেক্ষ এলিমেন্ট খুব বেশি আনার সুযোগ নাই। এবং ওইটা আমি বলছি যে এই যে নির্বাচনকালীন সরকারটা নিরপেক্ষ বা নিরপেক্ষতার এলিমেন্ট থাকবে কিনা, এটা দেখলে বোঝা যাবে যে এটা কাজ করবে কিনা, প্রথম। দ্বিতীয় যেটি হবে যে এই সংবিধান, ওই সরকারের আসলে কাজটা কি হবে, সরকার চালানো যেভাবে করে নর্মালি চালাচ্ছে। হ্যাঁ, ক্যাবিনেট যখন 60-70 জনের আছে, ওদের তো ভোটও করতে হবে। তো আপনি 60-70 জনকে যদি ক্যাবিনেটে রাখেন, তাহলে ওনারা নিজেরা ভোট করবে কিভাবে এলাকায়? এটা সবচেয়ে বড় কনসেশন আমার যেটা মনে হয়, কালকে যেটা বলেছে মাননীয় প্রধানমন্ত্রী মার্শা বার্নিকাটকে, যত ইচ্ছা আপনারা নির্বাচন পর্যবেক্ষক নিয়ে আসেন, আমাদের কোনো আপত্তি নেই। এইটা একটা পজিটিভ সাইন সুষ্ঠু নির্বাচনে। এটা বিগেস্ট কনসেশন হবে, নির্বাচন কমিশন এখন থেকে দৃশ্যমান কাজ করা শুরু করুক, হুঙ্কার দিক প্রতিটি ইস্যুতে, প্রতিটি পয়েন্টে, যেটাকে জনগণ এবং বিএনপির মনে হবে যে না, তাদের অধীনেও একটা মোটামুটি ভালো নির্বাচন করা সম্ভব। সেটা হবে বিগেস্ট কনসেশন, প্র্যাকটিক্যাল কনসেশন আমি বলছি। আর এই ধরনের প্র্যাকটিক্যাল কনসেশনের নিদর্শনগুলো যত বাড়বে, আমার কাছে মনে হয় বিএনপি তত নির্বাচনের ধারায় আসবে। নির্বাচন বর্জন করলে এটা আসলে দেশ, সরকার, আওয়ামী লীগের জন্য ভালো হবে না, বিএনপির জন্য ভালো হবে না। কারণ আপনি নির্বাচন না করলে আপনার 40,000 সেন্টারে আপনি সংগঠন শক্তিশালী করার একটা সুযোগ পান একটা নির্বাচনে, 40,000 কেন্দ্রে। তো আপনি যদি নির্বাচন না করেন, তাহলে তো আপনি 40,000 কেন্দ্রে আপনার সংগঠন শক্ত করতে পারলেন না। এবং গাজীপুরের ইলেকশনে যেমন দেখেন কি বিশাল গ্যাপ, এবং গ্যাপগুলো কিন্তু কিভাবে হলো, কেন হলো, বিএনপি কিন্তু প্রপারলি যুক্তিযুক্তভাবে তুলে ধরতে পারেনি। কারণ এই সাংগঠনিক এনর্মাস দক্ষতাটা তাদের ছিল না। থাকলে তারা বলতে পারতো যে এই সেন্টারে এই হয়েছে, এই সেন্টারে এই হয়েছে, আবার সিলেটে বিজয়ী হয়েছে, ফাইন, সিলেটে বিজয়ী হয়েছে, বিকজ দ্যাট ম্যান ইজ ভেরি কারেজিয়াস। আরিফুল হক সাহেব, উনি প্রথম থেকেই ওনার মোশনটাই অন্যরকম ছিল, ইভেন অ্যাটিটিউড এবং ওনার কনফিডেন্স। জামাত প্রার্থী না থাকলে এবারে উনিও জিততে পারতেন না, এই বরিশালের মতো রাষ্ট্রের মতো হতো। জামাত প্রার্থী থাকার কারণেই মনে করছেন এইটুকু কাটার কারণে, এইটুকু নিরপেক্ষ রাখলে পারে যাটুকু কাটবো ওইটাতে জিতে যাবো, না। কিন্তু ওই জায়গায় ধরা খেয়ে আপনি তো অভিযোগ করেছেন যে জামাত তো সরকারি দাঁড়া করিয়েছে এবং জামাতকে কোনো বাধা দেওয়া হয়নি। তো জামাত থাকলে তো আপনাদেরই ভোট কেটেছে, আপনাদের তো ওটা তো আর আওয়ামী লীগের ভোট ওরা পায়নি। এনিওয়ে, সেটা অন্য প্রসঙ্গ। বাট আমি যেটা বলতে চাচ্ছি, আরো কয়েকটি বিষয়, বা আমরাও জাতীয় পার্টি ভোট করেছি দু একটা জায়গায়, যেখানে সিরিয়াসলি ভোট করেছে বিএনপি, খুবই সিরিয়াসলি, বেশ কিছু জায়গায় তারা ফল পেয়েছে, সব জায়গায় পায়নি, অনেক জায়গায় তাদের প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে। এটা খুব স্বাভাবিক, সরকার ক্ষমতায় আছে, প্রশাসন তাদের, কিন্তু অনেক জায়গাতে কিন্তু তাদের সাফল্য আছে, যেখানে প্রার্থী ভালো, যেখানে পার্টি ফুল সাপোর্ট পেয়েছে, দেশব্যাপী সাপোর্ট পেয়েছে, তারা জনসমর্থনটাকে রিফ্লেক্ট করতে পেরেছে। এই রিফ্লেক্ট করানোর দায়িত্বটাও কিন্তু রাজনৈতিক দলের, যত প্রতিকূলতাই থাকুক। আপনি ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে আসেন, ভোটার কি ভোট দিবে না? দিবে। একটা সিল তো পড়ে গেল, একটা টিকমার্ক তো পড়ে গেল, তো এটার দায়িত্ব কিন্তু তাদেরকে। তো যে কোনো প্রেক্ষাপটের স্ট্র্যাটেজি সেই প্রেক্ষাপট অনুযায়ী নির্ধারণ করতে হবে। তারানকো সাহেবরা এসে তো একটা পর্যায়ে নিয়ে গিয়েছিলেন বলেই তো মাননীয় প্রধানমন্ত্রী ফোন দিয়েছিলেন, এটাও তো আমি বলবো সাফল্য। তো ওনার তো কোনো কম্পালশন ছিল না লিগ্যাল, তো উনি তো ফোন দিয়েছিলেন, সেটার বেনিফিট তো বিএনপি ওই সময় নিতে পারেনি। একটা সময় বিএনপি ওভার কনফিডেন্ট ছিল, এখন আওয়ামী লীগ ওভার কনফিডেন্ট। বিএনপির ওভার কনফিডেন্টের ফল বিএনপি পাচ্ছে, আওয়ামী লীগের ওভার কনফিডেন্সের ফল আওয়ামী লীগ পাবে কিনা আমরা জানি না। আমি ব্যারিস্টার মুহিব আপনার কাছে আসতে চাই, আওয়ামী লীগ কি ওভার কনফিডেন্ট কিনা, এটা একটা আরেকটা একটু যোগ করি। সেটি হচ্ছে যে
আপনি বলেছেন যে প্রথমে বলেছিলেন যে সংবিধানের বাইরে গিয়ে তারপরে বলেছেন যে গণ্ডির ভেতরে থেকে সেটা সেই জায়গায় আসতে চাচ্ছি। সেটা হচ্ছে যে 2013 সালের যে আপনারা যে সর্বদলীয় মন্ত্রী সভা বা মন্ত্রী পরিষদ করেছিলেন, সেখানে 29 জন মন্ত্রী প্রতিমন্ত্রী ছিল এবং 11 জন বিশিষ্ট উপদেষ্টা, মানে উপদেষ্টা থেকে বিশিষ্ট নাগরিকদের কিনে আপনারা উপদেষ্টা পরিষদ করেছিলেন। তো আপনারা সাংবিধানিকভাবে বলছেন যে যাদের সংসদে যাদের প্রতিনিধিত্ব নাই তাদেরকে আপনারা ডাকতে পারছেন না, কিন্তু বিএনপিকে তো আপনারা উপদেষ্টা পরিষদে রেখেও একটা জায়গায় যেতে পারেন, সেটা করবেন কিনা? আমরা তো বিএনপিকে কনসেশনটা একবার অফার করেছিলাম। না, আগের কথা বাদ। আগের কথা কেন বাদ হবে? কারণ আপনার অতীত ইতিহাসের ভিত্তিতে আপনার ভবিষ্যৎ রচিত হবে। আমি যখন আপনাকে বললাম আপনি আমার ক্যাবিনেটে আসুন, শুধু উপদেষ্টা নয়, ক্যাবিনেটে এসে আপনি নির্বাচনে অংশগ্রহণ করুন, আপনি সেটাকে কেন ক্যাটাগরিক্যালি রিজেক্ট করলেন সের কারণটা দেখতে হবে। কারণ বিএনপির একটা ধারণা হয়েছে যে তারা এমন সংখ্যাগরিষ্ঠভাবে ক্ষমতায় আসবে যে আওয়ামী লীগের চিহ্নমাত্র বাংলাদেশে আর রাখবে না। এই ধরনের একটা মানসিকতা বিএনপির অনেক নেতৃবৃন্দের আছে এবং যারা এই দেশে নাই, বিদেশে অবস্থান করছে, সেই ধরনের ব্যক্তিদের এই ধরনের একটা মানসিকতা হয়েছে যে আমরা ক্ষমতায় এসে এমন প্রবল প্রভাব নিয়ে এবং প্রতিপত্তি নিয়ে ক্ষমতা আসবো, সংখ্যাগরিষ্ঠতার জন্য আওয়ামী লীগকে একেবারে নিশ্চিহ্ন করে দেবো, এই ধরনের একটা মানসিকতা তাদের মধ্যে ছিল। এটা ছিল বলেই তারা ভেবেছিল যে পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচন, আজকে তারা নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করছেন কেন স্থানীয় সরকারের নির্বাচনগুলো সুষ্ঠুভাবে করতে পারছেন না। এটাই তো অভিযোগ। এই স্থানীয় সরকারের নির্বাচন যখন ওই নির্বাচন কমিশন চমৎকার ভাবে করলো, তারা বললেন যে না, এই কমিশন জাতীয় নির্বাচন করতে পারবেন না সুন্দরভাবে। আবার এখন ওই স্থানীয় সরকার নির্বাচন কমিশন করতে পারছেন না, জাতীয় নির্বাচনে আমি অংশগ্রহণ করবো না, আবার স্থানীয় সরকারে অংশগ্রহণ করবো। আসলে বিএনপির দুইটা এখানে বিষয় আছে। সেখানে যে সাংগঠনিকভাবে তাদের একটা দুর্বলতা তো আছেই, আরেকটা প্রতিশোধ পরায়ণতাটা ব্যাপকভাবে কাজ করছে। যে তাদের একটা ধারণা হয়েছে যে বাংলাদেশে তারা যদি কোনো ক্রমে যেনতেনভাবে যদি যাদের মতন করে নির্বাচন হয়ে যদি তারা ক্ষমতায় আসতে পারেন, আওয়ামী লীগের চিহ্ন মাত্র রাখবেন। এই ধরনের একটা আপনাদের মুখে শুনতে পাচ্ছি এবং আপনারা বলছেন যে 1 লাখ লোক থাকবে, সেটা তো আপনাদের ভিতরে ভয় মনে হচ্ছে নাকি? না, আমাদের তো আমরা তো আওয়ামী লীগের কেউ কি বলেছে, মানে বিএনপির কেউ কি বলেছে যে এরকম? আরে বিএনপির কে বলেছে? আপনি আজকে এই মাসে 21শে আগস্ট গ্রেনেড আক্রমণের বিচারে রায় ঘোষিত হতে যাচ্ছে। আপনি এখনকার মনোভাবের কথা বলছেন যে বিএনপির এখনকার মনোভাব, তারা যদি আবার ক্ষমতায় আসে আপনাদের এরকম করবে, সেটা কি তারা বলেছেন? অবশ্যই করবে। সেটা তো তাদের যে বিদেশে থাকা তাদের যে বর্তমান যে চেয়ারম্যান বেগম জিয়ার সন্তান, তার কীর্তিকলাপ দেখলেই তো আপনি বুঝতে পারবেন তিনি কি করতে পারেন এবং কি করার ক্ষমতা রাখেন। তিনি কি করেছিলেন? একবার যদি আমাকে কেউ গ্রেনেড মেরে হত্যা করতে চায়, আমাদের বাংলাদেশের রাজনীতিতে ফল্ট লাইনটা কোথায়? যখন আমি দেখলাম আমার প্রতিপক্ষ, বেশি সময় নেই, আমি খুব মানে জানতে চাই, পয়েন্টে আসতে চাই। সেটা হচ্ছে পয়েন্টটা হচ্ছে যে আপনারা কোন ফর্মে যে সর্বদলীয় মন্ত্রী পরিষদ হবে এবং সেখানে যদি নাও রাখা যায়, উপদেষ্টা পরিষদে কোন ফর্মে বিএনপিকে রাখবেন কিনা? আরে আশ্চর্য কথা! আমি হাবিব ভাইয়ের জবাব নিয়ে আসি। আমি আমার কথাটা আগে শেষ করি। তারা একটা রূপরেখার কথা বলেছিলেন, এই রূপরেখার রূপটা আর আমরা দেখতে পারি নাই। এটার কি রূপ? এটা কদর্য রূপ নাকি সুন্দর রূপ? এই রূপটা আমরা দেখতে পারি না। কেন? তারা ব্যক্তি বিশেষের মুক্তির উপরে রাজনীতিটাকে নির্ভর করেছেন। হ্যাঁ, সেখানে রাজনীতিটাকে নিয়ে গেছেন। তাদের রূপটাও আমরা জানি না। এখন আপনি বলছেন তাদেরকে আমরা রাখবো কিনা? আরে ভাই, আমি কি যখন যেচে পরে বললাম যে আসতে, তখন তিনি আসলেন না, এখন আপনি বলছেন আমি কেন রাখবো? আমি তো বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে ধারণাটা আমরা দিয়েছি, আমরা পলিটিক্যালি একটা তাদের প্রতি একটা কনসেশন দিয়েছি। পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন যখন নির্বাহী বিভাগের উপরে কমিয়ে আনা হবে, স্বাভাবিকভাবে প্রশাসনের উপরে রাজনৈতিক কর্তৃত্বটা কমে যায়। সেখানে তো আমি বলছি যে রাজনৈতিক কর্তৃত্ব কমিয়েও আমি আপনাকে কনসেশন দিচ্ছি, সেটাও আপনি মানতে রাজি না। আপনি কি চান আপনি নিজেই জানেন না, যে আপনারা এখনো পর্যন্ত রূপরেখা দিতে পারেন না। আরেকটা হচ্ছে যে জানতে চাচ্ছে যে যদি উপদেষ্টা হিসেবে যদি আপনাদেরকে রাখার প্রস্তাব দেন, যদি আপনারা দেন এবং যদি ওনাদেরকে বলা হয়, তাহলে কি হবে? না, আমি তো পরিষ্কারভাবে কথাটা বলছি যে সংসদে গণতন্ত্রের রীতিনীতি তারা মানে না। তারা সংসদ বহাল রেখে আমাদেরকে ডাকবেন কেন? এটা তো নীতিবিরুদ্ধ কাজ। সংসদীয় গণতন্ত্র, সংসদ বিলুপ্ত ঘোষণা করেই কিন্তু নির্বাচন করতে হয়। তারা তো সেই জায়গায় আসতে চান। প্রথম ফর্মুলায় সব সংসদে সারা পৃথিবীতে কখনো না, ভারতে তো সারা কিসের ভারতে দেখা যাবে সামনের দিকে যেন আসে। ওই যে থেরেসা মে আমাদের বিলুপ্ত ঘোষণা করে এই যে নির্বাচন হলো, ব্রিটেনের নির্বাচন হলো। আরে বাবা, ব্রিটেন থেকে ব্যারিস্টার পাস করে আসছেন, ব্রিটেনের খবরটা জানেন না? থেরেসা মে কি করলো? সংসদ ভেঙে নেয় নাই, ভেঙে বিলুপ্ত করে নাই।
বিলুপ্ত করে তো তারপর নির্বাচনটা করবো। ব্রিটেনে সেটা অনেক সেটাই পুরনো হয়, practice। অনেক ব্রিটেনে কিন্তু এটাই written constitution সংসদীয় নাই। গণতন্ত্রের এইটাই নিয়ম। ব্রিটেনে আচ্ছা, কোনো গেল। written আচ্ছা, constitution কথা আমি নাই। বলি, এইটা নিয়ম। আর তারা যে এই যে তাদের জনগণগুলো আস্থা নেই, মানে তোফায়েল ভাইয়ের মতো লোক উনিও বলে ফেললেন যদি না, আমি আমার আগে ক্ষমতায় ছোট যায়। করে একটু উত্তর জানতে চাই, যদি মানে যদি ওই ধরনের কোনো প্রস্তাব আসে যে আপনারা ঠিক আছে আপনারা সংসদে নাই, আপনাদেরকে মন্ত্রী পরিষদে নিতে পারছি না, আপনারা উপদেষ্টা হিসেবে আসেন, তাহলে আপনারা যাবেন কিনা? শোনেন, 50,000 টাকা গাভী কিনে আপনি দুধ এক কেজি আশা করতে পারেন। ওই যে কি বাহাদুর নাকি 28 লক্ষ টাকা ষাঁড় কুরবানি হলো, ওর নিচে সোনার পাত্র নিলে 100 টাকা দুধও বের হবে না। যেখানে আওয়ামী লীগ নেতারা রাত্রে ঘুমানোর সময় আল্লাহর কাছে মুনাত করি, আল্লাহ এই স্বপ্ন যেন কোনোভাবে না দেখি যে আগামী নির্বাচনে ব্যালট পেপারে ধানের শীষ আছে। এই যখন তাদের ধ্যান ধারণা, তারা নির্বাচন কালীন সময়ে তারা ইয়ে হিসাবে টেকনোক্র্যাট হিসাবে ওনারা আমাদের 25,000 নেতাকর্মীকে হত্যা করেছেন। তারা রাখবে, ওনারা আমাদের 25,000 নেতাকর্মীকে হত্যা এটা করেছেন। অসম্ভব ব্যাপার। আর 25,000 কথা বললাম, গুনে গুনে লিস্ট আছে, আমি তালিকা আছে। 2টা শুনে এদিক থেকে কেটে দিলাম, তারপর 250 থেকে এই শূন্যটা কাটতে চাচ্ছি। আসুক তো কাটার সময় কি তিনি দেখেছিলেন? 250 দুইটা শূন্য কেটেই দিলাম। হাবিব ভাই, একজন এটা দর্শক বললাম অপেক্ষা না। করছেন, প্রশ্ন নিয়ে হ্যাঁ, আসছেন। বলেন। জি। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মুক্তিযোদ্ধা রহমতুল্লাহ ভূঁইয়া ভৈরব কালিকা প্রসাদ থেকে বলছি। জি, ওয়ালাইকুম আসসালাম, আপনি বলুন। জি, আমি হাবিবুর রহমান হাবিব সাহেবের কাছে আমার প্রশ্ন, জি। গণতান্ত্রিক বাংলাদেশে ক্ষমতার মালিক কি জনগণ নাকি জাতিসংঘ না উত্তরপাড়া? এই প্রশ্নটি দেবে আমার। আচ্ছা, খুব ভালো কথা বলছেন, এই জন্য আপনাকে আমি এক সালাম জানাই, আসসালামু আলাইকুম। কথা হলো যে উত্তর পাড়াও না, জাতিসংঘ না, গণতন্ত্রের ধারাতে ফিরে আসতে হলে পরে জনগণের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগটা দিতে হবে। ধারায় কিভাবে যেহেতু নাই আমরা দেশে সেটাও বলেন। ধারাটা যেহেতু আমরা উত্তরপাড়ার দিকেও আশা করি নাই, জাতিসংঘের কাছেও আমরা আশা মানে জাতিসংঘ এসে আমাদের ভোট করে দেবেন, কিন্তু আমাদের বর্তমান যে সরকার, এই সরকার অন্ধ, এই সরকার বধির, এই সরকার জনগণের কোনো কথা শুনে না, শুনতেও পায় না, দেখতেও পায় না, জনগণ কি চায় তাও বুঝে না। যে কারণে এটা যখন আওয়ামী লীগের যখন বিরোধী দল ছিল তখনও তারা জাতিসংঘের মাধ্যমে তারা চেষ্টা করেছে। বিএনপি যখন বিরোধী দল থাকে এটা খুবই স্বাভাবিক, যদি এরা কোনো কিছু শোনে না। আমরা জনগণের উপরে আমরা বিশ্বাসী। আমরা তো বলতেছি না যে আগামী সরকারটা বিএনপির মতো করে দেন, আমরা তো বলছি না যে আগামী দিনে নির্বাচন কমিশন বিএনপির মতো করে দেন। আমরা বলছি যে আপনারা যেন ভোটটা দিতে পারেন। যেন আপনি ভোটটা 2013 সালে দিতে পেরেছেন কিনা আমি জানি না। যদি আপনি 153-এর মধ্যে পড়ে থাকেন তাহলে ভোট দিতে পারেন নাই। আর যদি 147 ছিল না দিয়েছেন আর 147-এর মধ্যে থাকে, তারপর আপনি গিয়েছিলেন কেন আমি জানি না। বাংলাদেশের মানুষ যেতে পারে না। আমার কথা হলো খুব পরিষ্কার, আমার কথা খুব পরিষ্কার, সেটা হলো যে আমি আপনাদের কাছে আজকে এই জায়গায় কথা দিয়ে যেতে পারি। সেটা হলো যে আগামী দিনে যদি জনগণের ভোটাধিকার জনগণ প্রয়োগ করতে পারে, সেই ভোটাধিকারের মধ্য দিয়ে যদি সমস্ত জনগণ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, আর তার মধ্যে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, উনি 3 বার বললেন এ পর্যন্ত, আমরা দুইবার করেছি, তাহলে আমি বলবো 1 লক্ষ মানুষ মারা যাবে না, অবশ্যই 5 লক্ষ মানুষ মারা যাবে না, 1 লক্ষ মানুষ মারা যাবে না, 5 লক্ষ মানুষ মারা যাবে না। অবশ্যই বৈষম্য করলেন আপনি, তিনি 3 দফায় কথা বলেছেন, আমরা 2 দফায় কথা বললাম। তাহলে আমাদেরকে না ডাকলেই পারতেন। আপনি যদি বিএনপি কে ওই যে ওই বললেন নির্বাচনকালীন সময় একটা ব্যবস্থা করার ব্যবস্থা চিন্তা ভাবনা করে থাকেন, সেটাই আপনারা আমাদের হাতে খুব বেশি সময় নেই। সেটা হচ্ছে যে একদমই শেষ সময়। সেটা হচ্ছে যে মানে দুই বিষয়ই দেখা যাচ্ছে যে মানে প্রধান দুই দল একদমই দুই মেরুতে আমরা এখন দেখতে পাচ্ছি। আপনি এই বাস্তবতায় আগামী নির্বাচনকে কেমন দেখেন? একটা হচ্ছে যে মানে বিএনপি যেটা বলছে সরকার চাচ্ছে না, কোনোভাবেই বিএনপিকে ভোটে আসতে দিবে না, এটা হতে পারে কৌশল, কিন্তু বিএনপি ভোটে আসলে সরকার তাকে বাদ দিবে কিভাবে? বাদ দিতে কোনো সুযোগ নাই। আপনি যদি বিএনপি নমিনেশন কিনে নমিনেশন জমা দেবে সরকার, তো ওইটা তো বিএনপির ওই আর্গুমেন্টটা করার কোনো মানে হয় না। যেভাবে ধরা শুরু করছে আমাদের সময় নেই। আমি মহিব ভাই, আপনি যদি 10 সেকেন্ডে যদি একটু বলেন। 10 সেকেন্ডে আর কিছু বলার নেই। আপনি ওনাকে 3 বার বলতে দিয়েছেন, আমার বলাটা আমি এখানে ভাই আপনি কিন্তু দেরি করে এসেছেন, আপনার জন্য আমরা অপেক্ষা করেছি। সময় টিভিতে তাহলে আমরা আপনার জন্য অপেক্ষা করেছি। এটাও ক্যামেরা লাগাই রাখেন, সেখান থেকে তারা আপনার অভিযোগ, সেটাই হলো। আপনার অভিযোগ আমি আর কিছু বলবো না। আপনার অভিযোগ আমি শুনলাম, দর্শকও দেখেছেন। তাও ধন্যবাদ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে যে তিনি 30টা টেলিভিশন চ্যানেল দিয়েছেন বলেই সেখানে আমরা সবাই গিয়ে আলোচনা করতে পারছি। এই যে গণতন্ত্র নাই একটা যে ভুয়া কথা বলা হয়, সেই জিনিসটা যে আসলে একটা বাজে কথা। আপনাদের তিনজনকেই ধন্যবাদ। দর্শক আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল রাত 10টায় আবারও দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।